পতন হওয়ার পর দেখলাম মানুষ এখন বলতেছে যে আগেই ভালো ছিলাম। আমার মেয়ে, আমি অনেকবার নির্বাচন করেছি, আমার 2 মেয়ে, তারা আমার কোনো নির্বাচনের মিছিলে কখনোই যায়নি। ওই 2 মেয়ে যখন শেখ হাসিনার পতন হয় সেই দিন রাস্তায় মিছিলে গিয়েছে, আমি জানি না। পরে বিকালবেলা খোঁজ দিয়ে আমি জানতে পারলাম আমার মেয়েরা মিছিলে। আমি বললাম তোমরা মিছিলে গেলা কেন? খুশিতে আসছি আমরা। এখন আমার মেয়েরা বলে হাসিনা আন্টি তো ভালো ছিল। পরিস্থিতি এই পর্যায়ে চলে গেছে। তো ইউনূস সাহেব দেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, দেখেন আপনি, ইউনূস সাহেব আওয়ামী লীগকে সর্বত্র ছাড়িয়ে গেছে। দুর্নীতি বলেন, দুর্নীতি ছাড়িয়ে গেছে, সন্ত্রাস বলেন, কোর্ট কাছারি আওয়ামী লীগের দখলে ছিল, কিন্তু তারপরও বেল হইতো, সেই বেল কিন্তু এখন হয় না। এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে এবং নানা জায়গায় তারা এমন এক ত্রাসের রাজত্ব ইউনূস সাহেব সৃষ্টি করেছেন, যে রাজত্ব ইউনূস সাহেব নিজে এক সময় ধ্বংস হয়ে যাবেন, চলে যাবেন। তার কারণ উনার যে অবস্থা, উনার যে অপকর্ম, এগুলা বিচারও কিন্তু এই দেশের মানুষ করবে। তখন ইউনূস সাহেব আওয়ামী লীগের যত অপকর্ম সব ছাড়িয়ে গেছে, ছাড়াতে পারেনি আওয়ামী লীগের উন্নয়ন। উনি একটা পদ্মা ব্রিজের মতো ব্রিজ উনি উদ্বোধন করতে পারেননি, মানে এটা এই ধরনের একটা ব্রিজ করবেন উনি করতে পারেননি। উনি করতে পারেননি 1 তারিখে উনি বই দিতে পারেননি। এবং ইউনূস সাহেব আওয়ামী লীগের যে হাজার হাজার লক্ষ লক্ষ কারবার ব্রিজ করেছে এগুলো উনি করতে পারেননি। তো আওয়ামী লীগের উন্নয়নের ধারে কাছে উনি যাইতে পারেননি। গত 1.5 বছরে রাস্তাঘাটের যে অবস্থা, আমার যাতায়াতের পথ হচ্ছে গুলিস্তান থেকে বংশাল, গত 1 বছর ভাঙতে ভাঙতে এখন গাড়ি দিয়ে যেতে আমার পেট ব্যথা হয়ে যায়। তো এমন এক পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছেন, কোথাও কোনো উন্নয়নের ছিটেফোঁটা নাই। তো ঘটনা হচ্ছে আমরা আওয়ামী লীগকে স্বৈরাচার বলেছি, আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছি। তো আওয়ামী লীগের দুঃশাসনের পর তো আমরা কোথায় এসে দাঁড়ালাম? এটা জাহান্নামে এসে দাঁড়ালাম। এখন তো জাহান্নাম, যেই পরিস্থিতি জাহান্নাম। কখন কার বিরুদ্ধে মামলা হয়, কার বাড়িতে হামলা হয়। আমি আরো প্রায়, আমার মনে হয় হাসিনা আপনার প্রোগ্রামে 6-7 মাস আগে এসেছিল, 5 মাস আগে, তখন টক শোতে আমি বলেছিলাম যে আমার সাথে যে ছাত্র নেতা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র দলের ছাত্রদের নেতা, সে বলেছিল আওয়ামী লীগ আর কোনোদিন দাঁড়াতে পারবে না, ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ, 100 বছরের ক্ষমতায় আসবে না। আমি তাকে বলেছিলাম এই মুহূর্তে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, যখন আওয়ামী লীগের নাম মানুষ মুখে আনত না, আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের প্রায় ছিল, সেই সময় আমি বলেছিলাম যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগ চমক দেখাবে। এবং ওর পর দিন আমার বিরুদ্ধে মামলা হয় এবং আমি তারপর আপনি আমাকে ফোন করেছিলেন, আমি বলেছি আমি আর টকশোতে আসবো না। এরপর আমি বাংলাদেশের কোনো টিভি টকশোতেও আমি যাওয়া বন্ধ করে দিয়েছি। তার কারণ আমি যখন টকশো করতাম দেশের সকল বড় বড় মানুষের সাথে আমি 200-300 উপরে টকশো করেছি, একটা ভদ্রতা ছিল। কিন্তু আওয়ামী লীগের কিছু নেতা ওই সময় ছিল যারা পুজো আসতো মারতে। আমার ভাগ্য ভালো এই ধরনের সিচুয়েশন আমি পড়িনি। বর্তমান যে অবস্থা বাংলাদেশের টকশোতে, এখন একই অবস্থা, যারা ক্ষমতায় আছে তারা বিরোধী দলকে কথা বলতে না, তাদের টুটি চেপে ধরে, মারতে উঠে যায়। এই ধরনের একটা পরিস্থিতি। এখন তো ক্ষমতায় আছে ইউনূস, ইউনূস ক্ষমতায় আছে, এখন তো কোনো দল ক্ষমতায় নাই। দল ক্ষমতায় নেই না, এখন ইউনূস গদিতে বসে আছে। ক্ষমতায় আছে বিএনপি, ক্ষমতায় জামাত, ক্ষমতায় আছে এনসিপি। যে এনসিপি কে নিয়ে সে আমেরিকা গেছে, সেই এনসিপি কে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এনসিপি সহ জামাত বাদে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বাদে এনসিপি আরো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে যদি নির্বাচন করে কোন সিটে দ্বিতীয় হতে পারবে না। দ্বিতীয় হলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এনসিপি একটা সিটে মেম্বার হতে পারবে, বড় বড় কথা বলতে পারবে, তাদের ক্ষমতা। যখন পট পরিবর্তন হবে ইউনূস সাহেব চলে যাবে, এনসিপি টেনসিপি নামে কোনো দল এই দেশে থাকবে না, দেখবেন না আপনার কোনো দলকে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এখন পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়িয়েছে, ইউনূস সাহেবের অধীনে নির্বাচন যা হচ্ছে মহাবিপদ। আওয়ামী লীগকে বললেও আওয়ামী লীগ আদৌ নির্বাচনে আসতে পারবে কিনা সন্দেহ আছে। আমরা জাতীয় পার্টির যে পরিস্থিতিতে আছে, আমি দলের একজন শীর্ষ নেতা হিসাবে জে.এম কাদের সাহেব নির্বাচনে যেতেও চাই, আমি বাধাগ্রস্ত করব। এবং আমি নিজে আমি ঘোষণা দিচ্ছি ইউনূসের অধীনে কোনো নির্বাচনে আমি অংশ নেব না। এখন উনার অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ, উনি কোনো নিরপেক্ষ লোক নয়, উনি হচ্ছে আমোদ প্রমোদার লোক। দেখেন উনি যেভাবে দেশের টাকা লুণ্ঠন করতেছে, এবং উনি দেখেন এই যে আমেরিকা গেছে 104 জন নিয়ে, বাবা 4 জন নিয়ে এত দরকার ছিল না। সেখানে উনি যে বিজনেস ক্লাসে যে ছবি উনি দিয়েছেন, একটা গরিব রাষ্ট্রে
104 জনকে নিয়ে বিজনেস কাজে যাওয়া, চারটানি কথা আপনারা বলতে পারেন বিএনপির ভাই, জামাতের ভাইরা। আমার আমি প্রতিনিয়ত কথা বলি, আমি প্রতিনিয়ত ভিডিও দিই দেশের প্রয়োজনে। জামাত এবং বিএনপির ভাইরা আমাকে যে অকথ্য ভাষায় গালাগালি করে, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। তারা বলে যে আওয়ামী লীগের সময় আপনি কি করেছেন? আরে ভাই, আওয়ামী লীগ দুষ্কর্ম করেছে, আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, আওয়ামী লীগ প্লেন রিজার্ভ করে নিয়ে গেছে, এটা আমাকে যেতে হবে? আওয়ামী লীগ খারাপ কাজ করেছে বলে আওয়ামী লীগ ক্ষমতা নাই, তোমরা ক্ষমতা আছো, তোমরা কেন বিলাসিতা করবা? তোমরা কেন দুর্নীতি করবা? তোমরা কেন লুটপাট করবা? তোমরা কেন সন্ত্রাস করবা? তোমাদের সময় কেন চাঁদাবাজি হবে? আমাদের কেন চাঁদা দিতে হবে? আমি আজকে পত্রিকায় দেখলাম 125টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, 68,000 মানুষ বেকার হয়ে গেছে। এটা হলো ইউনূসের একটা অবস্থান, এবং এই ইউনূস সাহেবের অবস্থা যা হয়েছে, আজকে হয়তো আমি কথা বলে আমি জেলে যাব, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত। ইউনূস সাহেবের বিচারও এই দেশের মানুষ করবে। আপনারা মনে করবেন না যে এই যে উপদেশটা পার পেয়ে যাবে, কারণ তারা যে অপকর্ম করছে, তারা যে চাঁদাবাজি করতেছে, লুটপাট করছে, লুটপাট করতেছে, 24 আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা হচ্ছে জনগণ যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে। এই ইউনূসের বিরুদ্ধে করবে, বিএনপি ক্ষমতা আসতে পারবে, কিন্তু ক্ষমতা আসতে ইউনূসের বিচার প্রথম করতে হবে তাকে। তো এখন যে পরিস্থিতি, ইউনূসের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন যদি বিএনপি জামাত এরা করে, সেখানেও যারা যারা নির্বাচনে যাবে সবাই ফসতাবে। এবং আগামী দিনের যে আগামী প্রজন্ম, এই ইউনূসের পরে যারাই সরকার, তারপরে আবার আরেক সরকার আসবে, তাদের কাছে জবাবদিহি করতে হবে। এবং এই দেশের মানুষের কাছে এই ধরনের একটি কলঙ্কজনক নির্বাচন যখন হবে, কলঙ্কিত নির্বাচন, তখন সবাইকে জবাবদিহি করতে হবে। ক্ষমতা থাকলে না মানুষ অনেক কিছু ভুলে যায়। আমি একটা জিনিস শেষ করতেছি, ক্ষমতার লোভ মানুষের কতটা দেখেন। জামাতের এক নেতা, আবার জামাতের অনেক নেতা দেখছেন যে আওয়ামী লীগের লোক তো জামাতে দুইটা শেষ হয়ে গেছে, সবাই দলে দলে জামাতে ঢুকতেছে, অনেকে বিএনপিতে ঢুকতেছে। জামাতের নেতারা পূজা মণ্ডপে যে বলে যে রমজান আর পূজা মুদ্রার এপিট ওপিট, একজন মুসলমান হিসাবে পূজা মণ্ডপে যেতে পারে না। আমি ব্যক্তিগতভাবে আমার পুরো জীবন ব্যবস্থায় কখনো পূজা মণ্ডপে যাই না, আমি মুসলমান। কিন্তু হিন্দু ভাই বোনেরা আমার বাড়িতে প্রতি মাসে অসংখ্যবার আসে, আমি তাদেরকে সহায়তা করি। আমি ঈদের সামগ্রী দেই, রমজান মাসের সামগ্রী দেই, হিন্দু ভাই বোন তাদেরকে সহায়তা করি। অনেক মানুষ ট্রিটমেন্টে আসে, লেখাপড়ার জন্য আসে, আমি সহায়তা করি। একজন মুসলমান হিসাবে পূজা মণ্ডপে গিয়ে পূজাকে উৎসাহিত করা ইসলাম এলাও করে না। সেই পূজা মণ্ডপে জামাতের লোকজন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদিন যাচ্ছে, এবং রোজা এবং পূজাকে তারা মুদ্রার এপিট ওপিট করে। তো এই জন্যে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে বলবো, জাগ্রত হন, ধর্ম ব্যবসায়ীদেরকে চিনে রাখেন। আপনাকে ধন্যবাদ।